নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকে তোমাদের জন্য দুটি মারাত্মক ভয়ের ঘটনা। প্রথম ঘটনাটি যারা যারা সাপ প্রাণীটিকে প্রচণ্ড পরিমাণে অপছন্দ করো, ঘটনাটি তাদের জন্য। আর দ্বিতীয় ঘটনাটি রয়েছে একটি একটি ভৌতিক বাড়িকে ঘিরে, এবং দুটি ঘটনায় পাঠিয়েছে একজনই। তাই বুঝতেই পারছো আজকের ঘটনাটা কেমন হতে চলেছে, মারাত্মক ভয়ের হতে চলেছে আজকের ঘটনা। এবং দুটি ঘটনার লোকেশন কিন্তু একদম আলাদা। প্রথম ঘটনাটা সুন্দরবনের, অর্থাৎ যে পাঠিয়েছে তার দেশের বাড়ির ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটি সে বর্তমানে যেখানে বসবাস করছে অর্থাৎ গড়িয়াতে, এটা সেখানকার ঘটনা। তাই আর বেশি তোমাদের সময় নেব না, ঘটনা পাঠে আমি রাজ, এবং শুরু করছি আজকের 144 নম্বর এপিসোড। ঘটনা শুনতে থাকুন, ভয় পেতে থাকুন। নমস্কার দাদা, আমি প্রীতম মাইতি গড়িয়া থেকে এই ঘটনাটি লিখছি। আজকে যেই ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি, ঘটনাটা ঘটেছিল আমার কাকার সাথে, এবং তার ফল পেতে হয়েছিল আমার কাকার ছেলেকে। আজকের যে ঘটনাটা বলবো তোমাদেরকে, তোমরা হয়তো অনেক সময় অনেক সিনেমা অথবা কোনো গল্পে শুনে থাকবে, তবে এই ঘটনা যে কখনো সত্যিও হতে পারে তা আমি নিজেই কল্পনা করতে পারতাম না এই ঘটনাটা দেখার আগে। আজকে দুটি ঘটনা পাঠালাম। প্রথম ঘটনাটি শুরু করলাম। আমরা সুন্দরবনবাসী। গত কিছু বছর হয়েছে আমরা সুন্দরবনে সব জায়গা জমি বিক্রি করে গড়িয়াতে জায়গা কিনে বাড়ি করে আছি। এবং যখন আমাদের বাড়ি সুন্দরবনে ছিল, এটা তখনকার ঘটনা। আমার বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে 28। আমি যে ভাইয়ের কথা বলছি সেই ভাই আমার থেকে 1 বছরের ছোট। তবে এবার ঘটনায় আসি। 2010 জন্মের পর থেকেই দেখতাম আমার দাদু, কাকা ও আমার বাবা আমাদেরকে দু মুঠো খাওয়ানোর জন্য ঠিক কতটা কষ্ট করত। আমার দাদু ও কাকা দুজনে মধু সংগ্রহ করত জঙ্গলে জঙ্গলে গিয়ে, আর আমার বাবা তার অন্য একজন বন্ধুর সঙ্গে মাছ ধরে বিক্রি করত বাজারে। সেদিনটা আমার বেশ মনে আছে। 2010 শীতকাল, ভোরবেলা আমার দাদু ও কাকা জঙ্গলের ভেতর দুটি মৌচাকের সন্ধান পায়। সেই দিন অবশ্য আমার বাবারও যাওয়ার কথা ছিল, তবে আমার বাবার অন্যদিকে মাছ ধরার কাজ চলে আসে। সেই কারণে আমার বাবার আর সেই দিন যাওয়া হয় না। সময় মতো আমার কাকা ও দাদু দুজনে মিলে জঙ্গলের মধ্যে মধু সংগ্রহ করতে চলে যায়। প্রথম মধুটি কাটার সম্পূর্ণ হলে কাকা ও দাদু যেতে শুরু করে দ্বিতীয় মৌচাকের দিকে। তৃতীয় মৌচাকটার দিকে যেতে গিয়ে কাকার পা পড়ে একটা কেউটে সাপের লেজের ওপর, এবং লেজে পা পড়ার সঙ্গে সঙ্গে সাপটি ফোঁস ফোঁস শব্দে কাকাকে ছোবল মারতে আসে। এবং কাকা সেই মুহূর্তে হয়তো ভয়ের চোটেই কাকার হাতে থাকা মোটা লাঠিটা দিয়ে সাপটাকে সপাটে আঘাত করে, এবং সাপটি মারা যায়। হয়তো কাকার জীবনে সব থেকে বড় ভুলটা কাকা তখন করে ফেলেছিল। আমরা সত্যি জন্ম থেকে দেখতাম আমার দাদু, আমার বাবা সকলেই বলতো সাপকে কখনোই মারা উচিত নয়। শুধু সাপ কেন, যে কোনো প্রাণীকে কখনোই মারা উচিত নয়। তবে কাকা যে ভুলটা করে ফেলেছিল তার কারণে আমার দাদু কাকাকে প্রচণ্ড পরিমাণে বকাঝকা করতে থাকে, এবং এও বলে যে গ্রামে ফিরে সে যেন মা মনসার কাছে ক্ষমা চায়। আশা করছি অনেকেই বুঝবে। এই সমস্ত নিয়মকানুন গ্রাম বাংলায় অনেক চলে, তবে গ্রামে ফিরে ক্ষমা চেয়েও তাতে বিশেষ কোনো লাভ হলো না। উল্টে কদিন পর কাকার ছেলে অর্থাৎ আমার ছোট ভাই উঠোনে খেলছিল, এবং ঠিক তার পাশেই আমি পড়ছিলাম। ভাইয়ের আওয়াজ পেয়ে হঠাৎ পেছনের দিকে ফিরে দেখলাম আমার ভাই তার পা ধরে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে কাঁদছে।
ভাইয়ের বয়স সেই সময় প্রায় 5 বছর। ভাইয়ের কান্না দেখে ভাইয়ের কাছে গিয়ে দেখলাম ভাইয়ের পায়ে দুখানা ফুটো ফুটো দাগ, অর্থাৎ সাপে কাটার দাগ। এবং ঠিক কিছুটা দূরেই দেখলাম একটা সাপ জঙ্গলের দিকে ঢুকে গেল। চিৎকার করে মা ও কাকিকে ডাকলাম, তবে তাতে লাভের লাভ কিছুই হলো না। যতক্ষণে তারা সবাই মিলে আমার ভাইকে নিয়ে কোনো ওঝার কাছে নিয়ে যাবে, ততক্ষণে আমার ভাই শেষ। এবার অনেকেই তোমরা প্রশ্ন করবে যে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে কেন নিয়ে গেলে? সেই সময় আমাদের ওইখানে আহামরি কোনো ডাক্তারের ব্যবস্থা ছিল না। আমাদের এই সমস্ত সাপে কামড়ানো বা ছোটোখাটো কোনো অসুবিধায় পড়লে আমরা ওঝার কাছেতেই ছুটে যেতাম। তবে বাঁচানো গেল না আমার ভাইকে। ওঝার কাছে নিয়ে যেতে ওঝা বলেছিল যে আমার ভাইকে কেউটে সাপে কামড়েছে। এই জিনিসটা আমাদের ভীষণ অদ্ভুত লাগে। ঠিক 2 দিন আগেই আমার কাকা একটি কেউটে সাপকে ভুলবশত মারল, এবং তার ঠিক 2 দিন পরেই আমার ভাইকে কেউটে সাপ কামড়ালো। জিনিসটা ভীষণ অদ্ভুত না? এই ছিল আমার আজকের প্রথম ঘটনা। এবং দ্বিতীয় ঘটনাটি এখন আমরা ঠিক যেই বাড়িতে থাকি সেই বাড়িটিকে ঘিরে। আমরা যে বাড়িটিতে থাকি সেই বাড়িটি অনেক পুরনো বাড়ি। যারা আগে ছিল তারা আমাদেরকে অতি সুলভ মূল্যে আমাদেরকে বিক্রি করে দিয়েছে। আমাদের বাড়িটি শহরতলি থেকে একটু ভেতরের দিকে। একধারে একটি পাকা বাড়ি, অন্যদিকে ফাঁকা ধুধু মাঠ। বাড়িটি 3-4 মাস অব্দি সব ঠিকঠাকই ছিল। আমি অন্তত আহামরি কিচ্ছু বুঝতে পারিনি। ঘটনার সূত্রপাত হয় আমার মা ও বাবা দুজনেই যায় যখন দেশের বাড়িতে। সেইবারে প্রথমবারের মতন আমি আমার বাড়িতে একদম একা ছিলাম। মা ও বাবা বলে গিয়েছিল যে তারা 3 দিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য দেশে যাচ্ছেন। তবে মা ও বাবা চলে যাওয়ার পর যে আমি এতটা ভয় পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। আশা করছি বুঝতেই পারছো, ঘর সম্পূর্ণ যদি ফাঁকা হয় তবে টুকটাক টুংটাং কিছু না কিছু শব্দ আসতেই থাকে। তবে সেই দিন রাতের বেলা ঘটল একটি অদ্ভুত ঘটনা। রাতে খাওয়া দাওয়ার পর বিছানা করে শুতে যাব, সেই সময় মনে পড়ল যে ছাদের দরজাটা বন্ধ করা হয়নি। ছুটে যাই ছাদে এবং দেখি সত্যি ছাদের দরজাটা হাঁ করে খোলা। দরজাটা বন্ধ করে আবারও চলে আসি নিজের ঘরে এসে ফোন ঘাঁটতে ঘাঁটতে যে কখন ঘুমিয়ে পড়েছি তা সত্যিই আমার খেয়াল নেই। ঘুম ভাঙে একটা প্রচণ্ড জোর আওয়াজে। ঘুমটা একটু কাটতে বুঝলাম আওয়াজটা আসছে ছাদের দরজা থেকে। কেউ বা কিছু ছাদের দরজায় প্রচণ্ড জোরে জোরে যেন লাথি মারছে। যদি এই জিনিসটা অন্য সময় হতো, অর্থাৎ জিনিসটা যদি আমার বাবা মা থাকার সময় হতো, তবে হয়তো মনে প্রচণ্ড সাহস জুগিয়ে হয়তোই দেখতে যেতাম। তবে সেই সময় রাত 2:30, বাড়িতেও কেউ নেই। অত সাহস জুগিয়ে যাই কিভাবে? মনকে বোঝালাম যে হয়তো কোনো বিড়াল বা কোনো নিশাচর প্রাণীর কাণ্ড, কিছুক্ষণ পর ঠিক বন্ধ হয়ে যাবে। তবে আওয়াজটা আর বন্ধ হলো না। আওয়াজটি যেন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। অবশেষে অধৈর্য হয়ে বুকে প্রবল সাহস এনে ঠিক করলাম যে উপরে একটু দেখব কি হচ্ছে। লাফিয়ে খাট থেকে নেমে ঘরের সমস্ত লাইট চালিয়ে দিই এবং সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে থাকি। তখন যেন আওয়াজটা আরো তীব্র হতে শুরু করেছে। বুকের মধ্যে যেন কেউ হাতুড়ির বাড়ি মেরে বারবার জানান দিচ্ছিল, খুলিস না, খুলিস না, ও দরজা খুলিস না। মনের যতটুকুনি বল ছিল সবটা লাগিয়ে দরজা খুললাম। সম্পূর্ণ ছাদ অন্ধকার এবং ফাঁকা, কেউ নেই সেখানে। বুকটা কেমন যেন ধড়াস করে উঠল। আবারও তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে ফিরে আসি ঘরে। ওই দিনের পর থেকে একের পর এক কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে আমার ঘরে।
নয় কারোর উপস্থিতি আমি বুঝতে পারতাম, নয়তো বুঝতে পারতাম যে কেউ আমাকে অনবরত দেখে চলেছে। আমার নিজের ঘরকে কেমন যেন আমার অচেনা মনে হচ্ছিল। রাতে করে থাকতে পারতাম না। তার কারণে আমার একজন অফিসের বন্ধুকে বলি আমার সঙ্গে থাকতে। সেও প্রথম দিন থাকার পর আমাকে বলেছিল যে ওই ঘরে আমরা দুজন ছাড়া নাকি আরও একজনের উপস্থিতিও বুঝতে পেরেছে। 3 দিন পর মা বাবা ফিরলে তাদেরকে কথাটা জানাই। বাবা এই বিষয়ে কোনো দৃষ্টিপাত না করলেও মা আমাকে পরে বলেছিল যে রাতের বেলা করে মা যখন একা একা ছাদের দরজা বন্ধ করতে যেত অথবা অন্য কোনো কাজ করতে যেত, তখন মা অনেক সময় অনুভব করেছে যে সেই বাড়িতে আমরা ছাড়াও অন্য কেউ আছে। পরে বাবাকে বলে সম্পূর্ণ বাড়িটিকে পুজো দেওয়া হয়। এখন সব ঠিকঠাকই আছে। তবে তবে একবার কোনো একটা কারণে ক্লাবে গিয়েছিলাম। তখন শুনেছিলাম যারা নাকি এই বাড়িতে থাকতো তাদের পরিবারে কেউ একজন নাকি গলায় দড়ি দিয়েছিল। তারপর গোটা 3 বছর পর আমাদেরকে এই বাড়িটি বিক্রি করে চলে যায় তারা। আজকে যে 2টি ঘটনা ছিল তার মধ্যে প্রথম ঘটনাটি যেটা, এরকম ঘটনা যথারীতি কিন্তু শোনা যায় না। মানে ব্যাপারটা তোমরা জাস্ট ইম্যাজিন করো, 2 দিন আগে একজন ভুলবশত একটি সাপকে মারে, তার ঠিক 2 দিন পরেই ওই সাপের প্রজাতি কেউটে সাপ তার ছেলেকে কামড়ায় এবং তার ছেলে মারা যায়। ব্যাপারটা কতটা অদ্ভুত ভাবতে পারছো? এটা কি কোনোভাবে কোইন্সিডেন্স হতে পারে? তবে আমরা কিন্তু কখনোই চাইবো না যে আমাদের পরিবারে যারা যারা আমার ঘটনা শোনো, যারা যারা আমাকে চেনো, সবাইকেই বলছি, আমরা কোনোদিনই চাইবো না কোনো প্রাণীকে আমরা আঘাত করি। আমরা কোনোদিনই চাইবো না, আমরা যে কোনো প্রাণীকে যতটাই অপছন্দ করি না কেন, আমরা চাইবো না আমরা যেন তাদেরকে আঘাত করি। কেমন লাগলো আজকের 2টি ঘটনা? আশা করছি আজকে 2টি ঘটনাই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এবং অবশ্যই জানিও 2টি ঘটনার মধ্যে তোমাদের কোন ঘটনাটি সবথেকে বেশি ভালো লেগেছে। এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে ভুলো না তোমার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আমাদেরকেও তোমরা কিভাবে ঘটনা পাঠাবে না আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ prejjoni49@gmail.com এ তোমরা কিন্তু তোমাদের ঘটনা পাঠাতে কেউ ভুলো না। আমি ফিরছি পরের শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।